বদলে যাওয়া বাংলাদেশ অনুষ্ঠানে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবু সুফিয়ান। আজ বদলে যাওয়া বাংলাদেশ অনুষ্ঠানের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশিষ্ট অতিথিকে। অনুষ্ঠান শুরু করবার আগে আমি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডান দিকে আছেন এনডিডি ট্রাস্টের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শাহ আলম এবং আমার বাম দিকে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত মহাপরিচালক ডিএম সালাউদ্দিন মাহমুদ। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আলোচনা শুরু করবার আগে স্মার্ট ভবনে বদলে যাওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর নির্মিত একটি তথ্যচিত্র আমরা দেখে আসি। পৃথিবীতে আগত ফেরেশতাগণই দূত বা বার্তাবাহক রূপে স্রষ্টা এবং পৃথিবীতে অবস্থানরত সৃষ্টির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন, এমনটি উল্লেখ রয়েছে বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে। স্পেন 1487 সালে ইংল্যান্ডে একজন স্থায়ী প্রতিনিধি পাঠানোর মাধ্যমে আধুনিক কূটনৈতিক ধারার সূচনা করে। 16 শতকের শেষের দিকে দেশে দেশে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের আবির্ভাব ও কর্মকাণ্ড বিস্তৃত হতে থাকে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। 6 এপ্রিল 1971 সালে নয়াদিল্লি পাকিস্তান মিশনে কর্মরত দুই তরুণ বাঙালি কূটনৈতিক KM শাহাবুদ্দিন এবং আমজাদুল হক পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের প্রতি তাদের আনুগত্য ঘোষণা করেন। এটিকে আখ্যায়িত করা হয় কূটনৈতিক ফ্রন্টের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণের সূচনা রূপে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সোনার বাংলার স্বপ্ন নির্মাণে স্বাধীন বাংলাদেশ আধুনিক ও সৌহার্দ্যময় এক পররাষ্ট্রনীতির সূচনা করেন। তারই ধারাবাহিকতায় জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চৌকস ও দূরদর্শী নেতৃত্বে 2009 সাল থেকে বাংলাদেশ বিশ্বময় বহুমাত্রিক কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। চলমান জটিল ও কঠিন বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের পররাষ্ট্র কার্যক্রমকে নেতৃত্ব দানকারী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদ্য উদ্বোধন হওয়া আধুনিক ভবনটি সেই কার্যক্রমকে সাফল্যের পানে পরিচালনার ক্ষেত্রে গতিশীলতা এনে দেবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূল দরজা দিয়ে ভেতরে ঢুকতেই DGU গ্লাসে মোড়ানো নবনির্মিত 8তলা ভবনটির স্থাপত্যশৈলী যে কাউকে মুগ্ধ করবে। মূল ভবনে প্রবেশের জন্য মার্বেল পাথরের সিঁড়ি পেরিয়ে বড় গ্লাস ডোর অতিক্রম করতে হয়। BNPC কোড অনুযায়ী বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সহজে ভেতরে প্রবেশের জন্য রয়েছে প্রশস্ত র্যাম্প। ছিমছাম অভ্যর্থনা জোনটি ঝকঝকে পরিষ্কার, সাজানো গোছানো। দরজা বরাবর সংলগ্ন দেয়ালে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোর্ট্রেট। তার ঠিক পাশেই সংরক্ষিত রয়েছে 2022 সালে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অর্জিত জনপ্রশাসন পদকটি। লবির ডান ও বামে রয়েছে গুচ্ছ আকারের বসবার আয়োজন। দেশি বিদেশি অতিথিরা এখানে এসে বসতে পারেন। ফ্রন্ট ডেস্কের সাথেই রয়েছে মন্ত্রণালয়ের নামাঙ্কিত পোডিয়াম, যে কোনো ব্রিফিংয়ের জন্য এটি ব্যবহার করা হয়। একেবারে বাম প্রান্তে রয়েছে চমৎকার ক্যাফেটেরিয়া। বিশেষ করে এখানে আগত বিদেশি কূটনীতিক সহ ব্যক্তিবর্গ ক্যাফেটেরিয়ায় বসতে পারেন। হালকা পানাহার থেকে হাই টিয়ের ব্যবস্থা রয়েছে। ছোটখাটো বৈঠকও সেরে ফেলা যায় এখানে। ক্যাফেটেরিয়ার সাথেই রয়েছে একটি VIP কক্ষ। বিশেষ ক্ষেত্রে এখানে বিভিন্ন বৈঠকের আয়োজন করা হয়। পরিচ্ছন্ন এই ক্যাফেটেরিয়ায় উন্নত এবং স্বাস্থ্যকর খাবারের মান নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের সরকারি অফিস ভবন সম্পর্কে মানুষের যে ধারণা রয়েছে, এখানে এলে সেই ধারণা শুধু বদলে যাবে না, দর্শনার্থীরা হয়তো চমকেও উঠবেন। মনে হবে দেশের ভেতরেই যেন কোনো বিদেশি ভবন উপভোগ করছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ গণপূর্ত ও স্থাপত্য অধিদপ্তর যৌথভাবে এই কাজটি সম্পন্ন করেছে। স্থপতি শাহনেওয়াজ মাসুদের সৃজনশীল নকশায় রূপসী এই ভবনটির ভেতরে চলাচলের জন্য রয়েছে অভ্যন্তরীণ সিঁড়ি, কাঠ পাঞ্চ করে ট্রান্সটেল গেট পেরিয়ে লিফট ব্যবহারের সুযোগ এবং ইমার্জেন্সি এক্সিটের মাধ্যমে সিঁড়ি ব্যবহারের ত্রিমাত্রিক ব্যবস্থা। গ্লাসের রেলিং দেওয়া দোতলা থেকে নিচের সজীব ও কর্মচঞ্চল লবিটি যে কারো দেখতে ভালো লাগবে। এই ফ্লোরে রয়েছে মন্ত্রণালয়ের ICT বিভাগ এবং ইন্সপেক্টর জেনারেল অফ মিশনের দপ্তর। ভবনের 8ম তলায় রয়েছে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দপ্তর এবং সংশ্লিষ্ট অফিস। এই ফ্লোরে সংযুক্ত রয়েছে 26 ফুট উচ্চতার সুসজ্জিত ফরেন ডেলিকেট রুম, সাথে লাগোয়া খোলা জায়গা, যেখান থেকে চলমান এবং প্রাণবন্ত ঢাকার মনোরম চিত্র মুগ্ধ করবে অতিথিকে। সংলগ্ন এই খোলা জায়গায় দুটি বৃত্তকার নকশা সমৃদ্ধ গ্রিন জোনটি নজর কাড়া। উপরে খোলা থাকায় সূর্যের আলো এর সৌন্দর্যকে বহু গুণে বাড়িয়ে দিয়েছে। আগত বিদেশি মেহমানরা এখানে দাঁড়িয়ে বাংলাদেশের সৃজনশীল স্থাপত্য কর্মের সৌরভ উপভোগ করতে পারেন গণপূর্ত অধিদপ্তর নির্মিত এই ভবনে। এক ফ্লোর উপরেই রয়েছে 150 অতিথির অংশ নেওয়ার সুযোগ সমৃদ্ধ আধুনিক অডিটোরিয়াম, পাশেই ছোট্ট কনফারেন্স হল, তার মাঝখানে সাপোর্টিং রুম।
20 ফুট দীর্ঘ স্ক্রিন সমৃদ্ধ অডিটোরিয়ামে রয়েছে প্রয়োজনীয় লাইটিং ও সাউন্ড সিস্টেম। অডিটোরিয়াম থেকে বেরোলেই ডান দিকে প্রশস্ত ওয়াশরুম, যা অতিথিদের প্রয়োজন পূরণে সহায়ক হবে। তৃতীয় থেকে ষষ্ঠ তলা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দপ্তর রয়েছে। প্রবেশদ্বার থেকে গোটা ভবনের বাহির ভেতর জুড়েই রয়েছে নিরাপত্তা নিশ্চিতকরণে সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা। পঞ্চম তলায় রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের দপ্তর। ভবন জুড়েই চলাচলের নির্দেশিকা আগত ব্যক্তিদের জন্য সহায়ক হবে। অগ্নি দুর্ঘটনা মোকাবেলা ফায়ার হাইড্রেন্ট সিস্টেম, ফায়ার এক্সিট, ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেক্টর ব্যবস্থা রয়েছে। প্রতিটি লিফট সংলগ্ন লবিতে বিশেষ ফায়ার অ্যালার্ম ও লাইটের ব্যবস্থা আছে, যেটি অগ্নি দুর্ঘটনার ধোঁয়ায় সৃষ্ট অন্ধকারেও আলো দেবে। ভবনের নকশা এমনভাবে করা হয়েছে যেন অফিস কক্ষে সূর্যের আলোতেই কাজ করা যায়, এতে বিদ্যুৎ সাশ্রয় ঘটবে। ছাদে স্থাপিত সোলার প্যানেল অনগ্রিড বিদ্যুৎ সরবরাহ করবে। অটোমেটেড এয়ার কন্ডিশনের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ী আউটডোর স্থাপনের ফলে মানুষের উপস্থিতি অনুযায়ী সেগুলো কার্যকর হবে। গোটা ভবনটি লো ই গ্লাসে বা লো হিট গ্লাসে আবৃত হওয়ায় আর্গন গ্যাস নিয়ন্ত্রণ ব্যবস্থা সক্রিয় থাকে। সর্বোপরি এলইডি সহ আধুনিক বৈদ্যুতিক লাইট ও ফিটিংস ব্যবস্থা থাকার কারণে প্রয়োজনের তুলনায় বিদ্যুতের ব্যবহার হবে তুলনামূলকভাবে সাশ্রয়ী। প্রতিটি ফ্লোরেই রয়েছে স্বয়ংক্রিয় নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, যেটি জন্ডিস, টাইফয়েড সহ বিভিন্ন পানিবাহিত রোগ থেকে ভবনে কর্মরতদেরও সুরক্ষা দেবে। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী বজ্রপাতের ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সেই বিবেচনা থেকে ভবনের ছাদের চূড়ায় স্থাপন করা হয়েছে লাইটেনিং অ্যারেস্টার বা বজ্রপাত প্রতিরোধক ব্যবস্থা। এর ফলে 90 ফুট কেন্দ্রের মধ্যে থাকা বজ্রকে টেনে নিয়ে মাটিতে নিপাত করে নিরাপত্তা নিশ্চিত করবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ গণপূর্ত অধিদপ্তর নির্মিত সাশ্রয়ী এবং টেকসই পরিবেশ বান্ধব পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই আধুনিক ও স্মার্ট ভবনটি বাংলাদেশের আগামী দিনের পররাষ্ট্র কার্যক্রমকে স্মার্টলি নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বিশেষ সহায়ক ভূমিকা রাখবে। একই সাথে এখানে আগত বিদেশি কূটনীতিকগণও বাংলাদেশের অবকাঠামো খাতে উন্নয়নের অদম্য অগ্রযাত্রায় এগিয়ে চলার ঈর্ষণীয় সাফল্য উপভোগ করে মুগ্ধ হবেন, এতে কোনো সন্দেহ নেই। আমরা তথ্যচিত্রটি দেখলাম। তথ্যচিত্রটি সম্পর্কে আমরা একটি মতামত শুনতে চাচ্ছি সম্মানিত মহাপরিচালক ডিএম সালাউদ্দিন মাহমুদ সাহেবের কাছে। ধন্যবাদ আপনাকে। আমরা সবাই জানি যে আধুনিক কাজের জন্য একটা ভালো পরিবেশ দরকার। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্থান সংকুলানের অভাব ছিল, তো সেই অভাবটা মিটিয়ে দিয়েছে আমাদের এই নতুন ভবনটা। এখানে যেহেতু অনেক বিদেশি কূটনীতিক এবং অতিথিরা আসেন, কাজে একটা মানসম্মত এরকম বিল্ডিংয়ের চাহিদা ছিল, যেখানে কনফারেন্স করা যায়, মিটিং করা যায়, একটা ভালো অডিটোরিয়াম, সেই সব ব্যবস্থাগুলো এখানে নিশ্চিত করা হয়েছে। লক্ষ্য 2041 নিয়ে এগোচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমি এই সুযোগে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যে এই ভবনটি করে দেবার জন্য, যাতে আমাদের কাজ আরও গতিশীল হয়। ধন্যবাদ জানাতে চাই পিডব্লিউডি এবং স্থাপত্য অধিদপ্তরকে, যারা এই বিল্ডিংটা তৈরির পুরো প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন আর কি, এবং সুন্দর একটা নকশা করেছেন, সুন্দর একটা বিল্ডিং হয়েছে, সেজন্য ধন্যবাদ জানাতে চাই। গণপূর্ত অধিদপ্তর যেরকম স্মার্ট ভবন বাংলাদেশে তৈরি হচ্ছে এবং বাংলাদেশের অবকাঠামো খাতে যে একটি বড় পরিবর্তন এসেছে তার একটি বড় উদাহরণ এটি। নিঃসন্দেহে আরও অনেক বিল্ডিং হয়েছে ঢাকা শহরে, আমাদের বড় বড় অবকাঠামো হয়েছে। আমরা অতি সম্প্রতি পদ্মা সেতু উদ্বোধন করেছি, আমাদের গর্বের পদ্মা সেতু। সো এগুলোই প্রমাণ করে যে আমরা এগিয়ে যাচ্ছি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, অবকাঠামো খাতে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমি একটু ফিরে যাচ্ছি এনডিডি ট্রাস্টের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের কাছে। আমাদের যে অবকাঠামো খাতে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটেছে এবং সেটি আমরা আধুনিক স্মার্ট জায়গায় পৌঁছে গেছি, তো এটা দেখে আপনার যে প্রতিক্রিয়া হলো, আমরা প্রাথমিক প্রতিক্রিয়াটা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। আমরা উন্নয়ন যখন ভাবি, আমাদের সাদামাটাভাবে আমাদের মাথায় ইনফ্রাস্ট্রাকচারের কথাটা ভেবে আসি আমরা। সে দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের বিগত 10 বছর, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর এই শাসনকালে তিনি আমাদেরকে যে ধরনের অবকাঠামো, বিশেষ করে বিনিয়োগ এবং ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে মেগা প্রজেক্টের যে সম্পর্ক, সেগুলি কিন্তু আমাদের উন্নয়নের একটা বিরাট মাইলফলক হয়েছে। আপনি যদি তাকান, বাংলাদেশের এমন কোনো গুরুত্বপূর্ণ সেক্টর নেই যেখানে বড় ধরনের প্রজেক্ট, বিশেষ করে অবকাঠামো হয়নি। সুতরাং অবকাঠামোর দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা
যদি তাকাই তাহলে ডেভেলপমেন্ট এবং অবকাঠামো একটা যোগসূত্র কিন্তু আমরা খুঁজে পেয়েছি। তার মানে আমাদের উন্নয়ন হয়েছে, সেটা যদি একেবারে সাদা চোখে দেখতে চাই তাহলে কিন্তু অবকাঠামোর দিকে তাকাইলে আমরা সেটা বুঝতে পারি। এবং এর সঙ্গে আমাদের স্থাপত্য এবং গণপূর্তের একটি নিবিড় সম্পর্ক হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনার এই পর্যায়ে জনাব DM সালাউদ্দিন মাহমুদ সাহেবের কাছে জানতে চাচ্ছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র ক্ষেত্রে শুধু না, অ্যাকচুয়ালি আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে কর্তৃত্বের সাথে, এবং বাংলাদেশকে বুঝবার জন্য বিদেশিদের ক্ষেত্রে বিদেশিরা বাংলাদেশকে বুঝবার জন্য জানবার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকেই তাকিয়ে থাকে। আমরা দেখি যে আমাদের ক্ষেত্রে একটি বড় সমস্যার সম্মুখীন আমরা বিভিন্ন বিদেশিদের কাছ থেকে শুনি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা সংক্রান্ত একটি সমস্যা, এবং সেখানে যারা ভিসা নিতে যান যে তারা বিভিন্ন ম্যানার বা এটিকেট বিষয়ক বা শিষ্টাচার বিষয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এটি কেন হন বা এটির সমাধানের উপায়টা কি, জনাব সালাউদ্দিন মাহমুদ? পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিদেশে যে মিশনগুলো আছে সেই মিশনগুলো আমাদের যে সরকারি নিয়মকানুন আইন অনুযায়ী সেই মিশনগুলো আমরা পরিচালনা করি, এবং সেখানে আমাদের অন্যান্য অনেক সহকর্মীরাও কাজ করেন, অন্যান্য মন্ত্রণালয় থেকেও আসেন। আপনি জানেন যে আসলে এরকম ঘটনা হয়তো ঘটে থাকে, সেই ঘটনা ঘটে থাকলে সেটার জন্য আমরা দুঃখিত। এখানে আপনারা জানেন যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করেন, ERD কাজ করেন, আমাদের কমার্স মিনিস্ট্রি কাজ করেন, তো সবাই মিলেই আমরা মিশনে কাজ করি। তো সবার মধ্যে এই সমন্বয়টা আমরা করবার জন্য প্রতিনিয়তই তাগিদ দিচ্ছি, সব মন্ত্রণালয় থেকে, সব অংশীজনের পক্ষ থেকেই দেওয়া হচ্ছে। আমরা LDC ছিলাম, LDC থেকে আমাদের উত্তরণ ঘটেছে, আমাদের আচরণে কাজে এটা প্রকাশ করতে হবে। তো সেই জিনিসটা নিশ্চয়ই আগামীতে থাকবে না, আমরা আশা করি। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি সেই সমস্যাগুলো, যেখানে সমস্যাগুলো আছে সেগুলো আমরা আইডেন্টিফাই করে সেটার সমাধান করতে পারবো। আমরা জানতে চাচ্ছি জনাব মোহাম্মদ শাহ আলম সাহেবের কাছে, আপনি দীর্ঘদিন বিডাতে ছিলেন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, এবং আজকের যে পররাষ্ট্রনীতি সেটার সঙ্গে অর্থনীতি এবং বিনিয়োগ দারুণভাবে যুক্ত। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীও ওনার একটি বক্তৃতায় সেটি বলেছেন। তো আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে এই বিনিয়োগের কার্যক্রম কিভাবে চলছে বা কেমনভাবে চলছে বলে আপনার মনে হয়? আপনি জানেন যে বিনিয়োগ একটি দেশের প্রাণ, দিস ইজ কল্ড লাইফ ব্লাড অফ দি ইকোনমি। বিনিয়োগ সেটি দেশের বিদেশের অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে আপনারা জানেন যে বিদেশি বিনিয়োগের গুরুত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণে যে এর সঙ্গে নলেজ এবং টেকনোলজি ট্রান্সফার হয়। আমার দেশের যে বিনিয়োগ, সেই বিনিয়োগ সরাসরি অনেক ক্ষেত্রে টেকনোলজি এবং নলেজ ট্রান্সফার করে না। সেজন্য বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমাদের একটা বিশেষ আগ্রহ থাকে এবং প্রয়োজনও থাকে। বিডায় আমি বহুদিন আগে কাজ করেছি, কিন্তু বিডার যে গুরুত্বপূর্ণ ম্যান্ডেট, তার মধ্যে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে বিডা করে থাকে যে বিদেশি যারা বিনিয়োগকারী তাদেরকে আকর্ষণ করে, তাদেরকে আপডেট করে বিভিন্ন ইনফরমেশান দিয়ে তারা কী ধরনের সুবিধা দেশে পেতে পারে, তাদের বিনিয়োগের চাহিদা কী, আমাদের দেশের চাহিদা কী, আমাদের বহির্বিশ্বে এই বিনিয়োগের ফলে যেই উৎপাদিত পণ্য, উৎপাদিত সেবা বিদেশে কীভাবে নিয়ে যাবে, সেগুলি সম্পর্কে কিন্তু বিডা সবিস্তারিতভাবে তাদেরকে আপডেট করে। আবশ্যিকভাবে বিডা ফরেন মিনিস্ট্রির সঙ্গে যৌথভাবে কাজ করে, কারণ বিদেশে আমাদের সামগ্রিক বিষয়কে তুলে ধরবার জন্য ফরেন মিনিস্ট্রির গুরুত্ব অনস্বীকার্য। আমি মনে করি বিডার এই ম্যান্ডেটের সঙ্গে ফরেন মিনিস্ট্রি যেভাবে কাজ করছে আরও নতুনভাবে এবং আরও বর্ধিত পরিসরে কাজের সুযোগ আছে। বিশেষ করে বিডা যে সকল বিষয় বিদেশি বিনিয়োগদের কাছে তুলে ধরে, সে সকল বিষয়ে ফরেন মিনিস্ট্রি আরও সমৃদ্ধ এবং আপডেটেড তথ্যপত্র ব্যবহার করতে পারে, এবং বিদেশে যে সকল কমিউনিটি রয়েছে, আমাদের ডায়াসপোরা রয়েছে, তাদের সঙ্গে কথা বলা, যারা আমাদের চেম্বার রয়েছে, বিদেশে যে সকল চেম্বার রয়েছে, চেম্বারের সঙ্গে কাজ করতে পারে এবং বিদেশি বিনিয়োগকারী দলকে দেশে আমন্ত্রণ জানাতে পারে। তাদের ইনভেস্টমেন্ট সেক্টরগুলিকে তারা সেক্ষেত্রে তাদেরকে বের করার ক্ষেত্রে সাহায্য করতে পারে। আমাদের ট্রেড শো, ইনভেস্টমেন্ট শো এবং এ ধরনের বাণিজ্যিক মেলা সহ সামগ্রিক বিনিয়োগ কার্যক্রমে আমাদের দেশকে তুলে ধরার জন্য ফরেন মিনিস্ট্রির অবদান অনস্বীকার্য, এবং সে কাজটি করছে। আরও নতুনভাবে কিভাবে করা যায় সেটি কিন্তু ভাববার অবকাশ আছে। এ পর্যায়ে আমি একটু যুক্ত করতে চাই যে আমি ঢাকাতে দেখি যে বিভিন্ন মিশন বা বিদেশি মিশনগুলো তাদের পররাষ্ট্র নীতির একটি অংশ হচ্ছে পর্যটনকে প্রচার করা। তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি এরকম কোনো কার্যক্রম করে বা করবে বা করার সুযোগ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। নিঃসন্দেহে আসলে একজন কূটনীতিক যিনি বিদেশে কাজ করেন দেশের পক্ষে, তার মূল দায়িত্বই হচ্ছে দেশের স্বার্থ বিদেশের মাটিতে রক্ষা করা এবং দেশকে প্রমোট করা।
এটা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হয়, ইনভেস্টমেন্টের মাধ্যমে হয়, জ্ঞান অর্জনের মাধ্যমে হয়, মানে যেটা আমাদের শ্রদ্ধেয় শাহ আলম সাহেব বললেন যে টেকনোলজি ট্রান্সফার, আমরা বিদেশে গেলে জ্ঞান অর্জন করি বা সেই অর্জিত জ্ঞান আমরা দেশে এসে কাজে লাগাই, এবং একই সাথে দেশকে প্রমোট করা, দেশের সুন্দর স্থানগুলো, সুন্দর জায়গাগুলো, দর্শনীয় স্থানগুলো প্রমোট করা। তো এইটার জন্য তো পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছেই, পাশাপাশি আমাদের দেশে যে সমস্ত মন্ত্রণালয় বা অন্যান্য সংস্থা আছেন, অংশীজনরা আছেন, তারা সবাই মিলে কাজ করলে আমার ধারণা নিশ্চিতভাবেই আমরা তুলে ধরতে পারবো। কিন্তু পাশাপাশি আমার মনে হয় আরেকটা জিনিসে আমাদের গুরুত্ব দেওয়া দরকার, সেটা হচ্ছে যে এই পর্যটনের সুন্দর স্থানগুলো বেশি বেশি করে প্রচার করা এবং এই জায়গাগুলোর গুরুত্ব তুলে ধরা, এবং একই সাথে বিদেশি পর্যটকদের এইসব জায়গায় স্বাচ্ছন্দ্যে চলাফেরার ব্যবস্থা করা, স্বাচ্ছন্দ্যে থাকবার ব্যবস্থা, সেগুলো অনেক হয়েছে, উন্নতি হয়েছে গত কয়েক বছর, আপনি জানেন। পররাষ্ট্র মন্ত্রণালয় করছে এবং আরও বেশি করে আমরা করব, নিশ্চিতভাবেই করব। আমরা অন্যের সহযোগিতায় চাই, অংশীজন যারা আছেন তাদের সবার সহযোগিতা নিয়ে আমরা এই জিনিসগুলো বেশি বেশি করে প্রচার করতে যাই, যেন বিদেশি পর্যটক, বেশি সংখ্যক পর্যটক বাংলাদেশে আসেন। তো সেজন্য আমাদের কিছু গবেষণা এবং কিছু ভালো ম্যাটেরিয়াল দরকার, যেটা আমরা বিদেশে প্রচার করতে পারবো। কারণ আমাদের এমবাসিগুলোতে এখন সবগুলো মিশনে, 81টা মিশন আছে বাংলাদেশের বিদেশে, 60টা দেশে। সেখানে বঙ্গবন্ধু কর্নার হয়েছে, বঙ্গবন্ধু কর্নারে অনেক আমাদের এ ধরনের মেটেরিয়াল রাখা হয়েছে, বই পুস্তক, এই ধরনের জিনিস আমরা পেলে আরও বেশি করে প্রচার করতে পারবো, এবং করা হচ্ছে সেগুলো। তো আমার ধারণা আগামীতে আমরা নিশ্চিতভাবে এসবের একটা প্রভাব দেখতে পারবো আমরা ট্যুরিজমের ক্ষেত্রে। পাশাপাশি আমি যেটা বললাম যে আমাদের বিদেশি পর্যটক যারা আসবেন তাদের জন্য আমাদের যে স্থানীয় দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরা দরকার আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা আবার একটু ফিরে যাচ্ছি জনাব মোহাম্মদ শাহ আলম, যেই প্রতিষ্ঠানে বর্তমানে আপনি ব্যবস্থাপক পরিচালক হিসেবে আছেন, এখানেও প্রচুর কাজ করবার সুযোগ আছে এবং এখানে বিদেশি সাহায্য এবং টেকনোলজি, বিশেষ করে বিদেশি কৌশল অনেক প্রয়োজন। তো সেই ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ভূমিকা রাখতে পারে কিনা? অবশ্যই পারে। আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি প্রোটেকশন ট্রাস্ট। বেসিক্যালি আমরা নিউরো ডিসেবল পিপলদেরকে নিয়ে আমরা কাজ করি। আমি মনে করি এনডিডি ট্রাস্টে যে সকল কার্যক্রম পরিচালিত হয় সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, কারণ আমাদের এই মানুষদের সেবার জন্য যে সকল সুবিধা আমরা দিয়ে থাকি সে সকল সুবিধার একটা বিরাট সাপোর্ট, বিশেষ করে একাডেমিক সাপোর্ট, তাদের থেরাপিউটিক সাপোর্ট, তাদের অ্যাসিস্টিভ ডিভাইস সাপোর্ট সহ তাদের অনেক কাজে কিন্তু বিদেশের অনেক যন্ত্রপাতি এবং বুদ্ধিবৃত্তিক সেবার সঙ্গে যুক্ত। সেক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা অনবদ্য ভূমিকা থাকতে পারে। বিশেষ করে আমরা জানি না কোন ধরনের সেবা কোথায় পাওয়া যায় এবং কোন ধরনের অ্যাসিস্টিভ ডিভাইস এবং ইকুইপমেন্টস কোথায় পাওয়া যায়। সেক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এটা খুঁজে আমাদেরকে সহায়তা করতে পারে, আমরাও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একসঙ্গে কোলাবোরেট করতে পারি। ধন্যবাদ। জি, জনাব ডিএম সালাউদ্দিন, আমরা অনুষ্ঠানের বোধহয় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি জানতে চাচ্ছিলাম যে আপনি দীর্ঘ সময় ওআইসিতেও ছিলেন এবং ঢাকা ওআইসি সিটি অফ ট্যুরিজমের একটি অংশ ছিল এক সময়, কিন্তু সেটার কোনো তাৎপর্যপূর্ণ অর্জন আমরা সেই সময় আমাদের যারা ট্যুরিজম সংশ্লিষ্ট রয়েছেন সেখান থেকে আমরা পাইনি। তো সেখানে কি কোনো সুযোগ আছে কি না যে ওআইসির এই পর্যটন ক্ষেত্রে যে সুবিধাটা, বাংলাদেশ কি পর্যটনে এই সুবিধাটা পেতে পারে কিনা ওআইসির মেম্বার হিসেবে? নিঃসন্দেহে পেতে পারে। আপনি জানেন যে যখন ঢাকা ওআইসি সিটি অফ ট্যুরিজম হয় তার পরপরই আপনারা সবাই আমরা জানি যে মহামারী করোনা হানা দেয়। করোনার কালে পুরো বিশ্বই বিমান চলাচল থেকে শুরু করে সব যোগাযোগ ব্যবস্থা অলমোস্ট স্থবির ছিল। তো সেই জন্য আমরা সেই ওআইসি সিটি অফ ট্যুরিজম, যে ঢাকা যে সিটি অফ ট্যুরিজম হলো, সেই সুবিধাটা আমরা নিতে পারিনি। বাট আমরা নতুন করে যদি আবার প্রচারণা চালাই এবং আমাদের ওআইসি মেম্বার স্টেটগুলো যারা সদস্যভুক্ত দেশগুলো আছেন সেসব দেশে প্রচারণা চালাই, নিশ্চিতভাবেই আমরা সেটার বেনিফিট পেতে পারি সেখান থেকে। এবং এটার জন্য আমাদের আরও কাজ করতে হবে, আসলে সব অংশীজনরা মিলে আরও কাজ করতে হবে। কাজ করলে আমরা নিশ্চিতভাবে সেই সুযোগ পাবো আর কি। আচ্ছা, তো এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা অনুরোধ আপনার মাধ্যমে আমরা করতে চাই, যেহেতু আপনি প্রশাসনে আছেন, যে এরকম একটি উদ্যোগ নেওয়া যায় কিনা যাকে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট করা যায়। নিশ্চিতভাবে আমি আগেও বলেছি যে আমরা যে বিদেশে আমাদের ইন্টারেস্ট
ইন্টারেস্ট সিকিউর করবার দায়িত্ব সেটা আমাদের। আপনারা জানেন যে মানে বাংলাদেশে একটা নির্দিষ্ট করে একটা মন্ত্রণালয় আছেন যারা এই পর্যটনের বিষয়টা দেখভাল করেন, এবং আমরাও তাদের মতো একটা মন্ত্রণালয়, এবং সব মন্ত্রণালয়গুলো আমরা একসাথে কাজ করি। এবং সেই আমাদের সিভিল এভিয়েশন মন্ত্রণালয় থেকে আমরা যদি কোনো স্পেসিফিক কোনো রেকমেন্ডেশন পাই, নিশ্চিতভাবে সেটা অনুসারে আমরা কাজ করব, এবং আমরা আমাদের মিশনগুলোকে নির্দেশনা দিব সেই আমাদের ট্যুরিজমকে যেন বেশি করে প্রমোট করা যায় এবং বেশি বেশি বিদেশি পর্যটক বাংলাদেশে আসেন সেই ব্যবস্থা করতে মিশনগুলো সেটা করবে। আমরা আলোচনার শেষ পর্যায়ে জনাব মোহাম্মদ শাহ আলম আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার এনডিডি ট্রাস্ট থেকে আসলে আপনি কিভাবে কাজ শুরু করতে চাচ্ছেন? বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য সেখানে র্যাম্প তৈরি করা হয়েছে, তো আমাদের দেশে অনেকেই এই বিষয়গুলো এখনো পরিষ্কারভাবে জানেন না, তো আপনি এই ক্ষেত্রে কি উদ্যোগ গ্রহণ করতে? আপনি জানেন যে এনডিডি বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ যারা, তারা কিন্তু আসলে এককভাবে চলাফেরা করতে পারে না। তারা তাদের নিকট আত্মীয়, পিতামাতা, ভাই বোন এবং খুব কাছের মানুষদের সহায়তা তারা চলাফেরা করেন। আমি চেষ্টা করছি সামগ্রিকভাবে প্রতিষ্ঠানটিকে একটু জোরদার করার জন্য। যে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ আমি সর্বাগ্রে শুরু করেছি, তার মধ্যে বলতে পারেন যে এই সারা দেশে এনডিডি শিক্ষার্থীদের জন্য কোনো কম্প্রিহেন্সিভ কোনো শিক্ষা কারিকুলাম ছিল না। মিনিস্ট্রির পক্ষ থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা জাতীয় পর্যায়ে এই কারিকুলাম প্রণয়নের কাজ করছি। আমরা চিন্তা করছি এবং উদ্যোগ নিয়েছি এনডিডি এবং অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের জন্য একটি হটলাইন মাননীয় প্রধানমন্ত্রী গত 2022 সালের 1 মার্চ বঙ্গবন্ধু সুরক্ষা বিমা চালু করেছেন। আমরা দেশের 14টি স্থানে আমরা এনডিডি এবং অটিজম সেবাদান কেন্দ্র এই কার্যক্রমটা শুরু করছি, যেখানে ঘরের দুয়ারে মানুষের দ্বার প্রান্তে এই সেবাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি কীভাবে এই ডেভেলপমেন্টের সঙ্গে আমাদের প্রতিষ্ঠানকে যুক্ত করা যায়। আপনাদের দুজনকেই ধন্যবাদ স্টুডিওতে আসবার জন্য এবং সময় দেওয়ার জন্য। আসলে এই দুজন মানুষই বদলে যাওয়া বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যারা মাঠ পর্যায়ে কর্তৃত্ব করছেন, নেতৃত্ব দিচ্ছেন, এই দুইজন তাদেরই অংশ। আমরা দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী কোনো অনুষ্ঠানে নতুন বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।